হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। তোকে এত অপমান করি তার সত্ত্বেও এই ভার্সিটিতে বারবার আসিস। কোথায় তুই রিক্সাওয়ালার ছেলে আর আমরা হলাম বড়লোক বাবার ছেলে। কিছু বুঝতে পারতেছ না তাই তো? তাহলে চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। এ বাবা উঠ রে, দেখ তোর কলেজের টাইম হয়ে গেল। আজকের প্রথম দিন কলেজে যাবি না? ও মা, আর একটু ঘুমাতে দাও তো। তুই ঘুমা, আর এইদিকে 10টা বেজে গেল। এই কথা শুনে ধরপড়ে উঠে ঘুম ঘুম চোখে বলল, আমাকে একটু আগে উঠিয়ে দেবে না? এই বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো যে 9টা বাজে। মা, এখন তো 9টা বাজে, আর একটু ঘুমাই। তবে রে তারা, বালতি নিয়ে আসছি। ওকে মা, আমি উঠছি। আমি উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। পরিচয়ে নিচে এসে দেখি মা টেবিলে নাস্তা দিয়েছে। নাস্তা খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, আমি নীল আহমেদ নীল। আমার পরিবারে বাবা, মা ও একটা ছোট বোন। আমার বোনের নাম সাদিয়া আক্তার, মা হলো আনিসা পারভিন, বাবা আশরাফ। পরিচয় দিতে দিতে কলেজে এসে পড়ছি। ভার্সিটিতে ঢুকতেই দেখি যে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কারণটা আপনারা পরেই বুঝতে পারবেন। ঢাকা ভার্সিটির গেট দিয়ে ঢুকতে নিজের সাথে একজনের ধাক্কা লাগলো। নীল পড়ে যাওয়ার পর মনে মনে ভাবছে, কি ব্যাপার, তুলার বস্তা কোথা থেকে এলো? এত নরম তুলতুলে মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি উঠে দাঁড়ালাম। নীল উঠে দাঁড়াতে যার সাথে ধাক্কা লেগেছিল সে নীলের গায়ে অল্প দুটো থাপ্পড় মারে আর বলতে লাগে, কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? কোথা থেকে যে আসে এই ছোট লোকগুলো। সরি আপু, আমি দেখতে পাইনি, প্লিজ ক্ষমা করে দেন। নীলের কথা শুনে আর থাপ্পড় লাগিয়ে দেয় মাহি। আবার বলতে লাগলো, কি রে খ্যাত, দেখিস না মানে? চোখ দুটোকে বাড়িতে রেখে এসেছিস? এই কথা বলে মাহি চলে গেল। নীল ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছে আর ভাবছে, গরিব বলে কি আমরা মানুষ নই? চলো অজাত মেয়ে, আমাকে এইভাবে মেলি পড়ে এর প্রতিশোধ নেব। এসব ভাবতে ভাবতেই নীল ভার্সিটির ভিতরে প্রবেশ করলো এবং সামনে গিয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলো, সেকেন্ড ইয়ারের রুমটা কোনটা? সোজা গিয়ে বাম দিকে, তারপর ডান দিকে রুমটা। ধন্যবাদ ভাই। ছেলেগুলো বলছে। যা, তারপর দেখবি মজা। আর এইদিকে নীল একটা রুমে ঢুকে আর দেখে যে এটা একটা গার্লস রুম। ওখান থেকে একটা মেয়ে নীলকে জিজ্ঞেস করে, এই যে ভাইয়া, এখানে কি করছেন? বলছে আপু সেকেন্ড ইয়ারের রুম কোনটা? ওইদিকে যে রুমটা দেখছেন ওটা। আপনার নাম কি? জি আমি নীল, আপনি? জি ভাইয়া, আমি আরোহী। ধন্যবাদ আপু। এই বলে নীল চলে গেল এবং গিয়ে দেখলো এটা সেকেন্ড ইয়ারের ক্লাসরুম। নীলকে ক্লাসে ঢুকতে দেখে ক্লাসের সব ছাত্র নীলের দিকে তাকিয়ে আছে। কেননা যে এরকম পোশাক পরে এসেছে তাকিয়ে তো থাকবেই, কেননা তার ড্রেস আপ হলো 200 টাকা দামের একটা ফুটপাতের প্যান্ট ও নোংরা লাগা জামা। চুলগুলো যেন সর্ষের তেলে চুবিয়ে রাখা। নীল দেখলো কোনো বেঞ্চ খালি আছে কিনা। সে দেখলো লাস্টের বেঞ্চটি খালি আছে। সে গিয়ে ওখানে বসলো। একটু পরে ক্লাসে স্যার প্রবেশ করলো এবং তার সাথে সেই মেয়েটা যে ভার্সিটির গেটেই তাকে থাপ্পড় মেরেছিল। সবাই উঠে দাঁড়ালো এবং স্যারকে সালাম দিল। তা আমি উঠে সালাম দিলাম। তারপর সবাই বসে পড়লাম। তারপর স্যার সবার সাথে ওই মেয়েটার পরিচয় করে দিতে লাগলো। এই যে দেখছো, এর নাম মাহি, এই এলাকার এমপির মেয়ে। জানতে পারলাম যে মেয়েটার নাম মাহি। তারপর স্যার ক্লাস করাতে লাগলো। ক্লাস করাতে করাতে নীলের চোখ পড়লো স্যারের। স্যার জিজ্ঞেস করলো, এই ছেলে উঠে দাঁড়াও। আমি উঠে দাঁড়ালাম। এই ছেলে, তোমার নাম কি? স্যার আমার নাম নীল আহমেদ। আপনারা ভাবছেন পুরো নাম বললো না কেন? তাহলে সাথেই থাকুন, কারণটা জানতে পারবেন। ও, তা এরকম পোশাক কেন তোমার? স্যার আমি গরিব বলে। ও, তোমার বাবা কি করে? স্যার আমার বাবা একজন রিক্সা চালক। এই কথা শুনে ক্লাসের সবাই হাসতে আরম্ভ করলো। তখনই স্যার চিল্লিয়ে বলল, সাইলেন্ট। সবাই চুপ করে গেল। আবারও স্যার বলতে লাগলো, তা তোমার রেজাল্ট কি? গোল্ডেন A+। শুনে তো সবাই অবাক, কেননা রিক্সাওয়ালা ছেলে এত ভালো রেজাল্ট। বাহ, বেশ ভালো। ভালো করে পড়াশোনা করো, একদিন বড় কিছু করতে পারবা। ধন্যবাদ স্যার। এই বলে আমি বসে পড়লাম। স্যার আবার ক্লাস করতে লাগলো। এইভাবে নীল সব কটা ক্লাস করে বের হয়ে যায়।
ক্লাসরুম থেকে আর গিয়ে বসে একটা গাছের নিচে। নীল বসে আছে তখন তার কাঁধে কেউ হাত রাখে। নীল তাকিয়ে দেখে সকালের সেই আপুটা। আপু আপনি? এই যে আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট। ও আপনি কোন ইয়ারে পড়েন? আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আপনি? আমি সেকেন্ড ইয়ারে। তাহলে তো আপনার থেকে আমি ছোট। হুম। তাহলে আপনি আমাকে তুমি করে বলবেন। এইভাবে দুজনের মধ্যে অনেক কথা হলো। তারপর নীল বাসায় চলে গেল। বাসায় এসে ঢুকে দেখলো সাদিয়া আর বাবা গল্প করছে। আপনারা ভাবছেন গেট না খুলে ঢুকলো কি করে? তাহলে চলুন, গেট লাগানো আছে। এটা এমন যে ভিতরে লোক ছাড়া বাইরে কেউ ভেতরে আসতে পারবে না। বাইরের কেউ আসতে গেলে কলিং বেল বসাতে হবে। কিরে ভাইয়া, প্রথম দিন ভার্সিটি কেমন কাটলো? ভালো রে। আপু পানি এনে দে। তুই যা, আমি যাবো না। বাবা ওকে বলো না পানি এনে দিতে। এই বলে বসে পড়লো। কিরে বাবা, তোকে এত ক্লান্ত মনে হচ্ছে কেন? আর বলো না, সবাই এখন টাকা চেনে। তাহলে যেটা ভাবছি সেটাই ঠিক। হুম। আমার আব্বুটার কি হয়েছে গো, তাই তুমি এমন কথা বলছো? তা তুমি জিজ্ঞেস করে দেখো কি বলে। এই বলে উঠে চলে গেল। নীলের মা নীলকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার আব্বুটার? কিছু হয়নি, শুধু এতটুকুই যে সবাই এখন টাকা চেনে। কেন বাবা? পকেটে টাকা না থাকলে অপমান আর লাঞ্ছিত তো হতে হবেই। এখানে আয় বাবা। তারপর নীল উঠে তার মায়ের পাশে বসে কোলে মাথা রেখে সোফায় শুয়ে বলল, এই নে ভাইয়া তোর পানি। নীল এই বলে তার বোনের হাতে পানি নিয়ে খেয়ে আবার শুয়ে পড়ল। কি হয়েছে রে ভাইয়া, তুই এই সময় শুয়ে আছিস কেন? বুঝতে পারছিস এরকম পোশাক পরলে সবাই কি বলবে? তোকে তো আব্বু আগে মানা করেছিল যে এইরকম ভাবে যাস না। না গেলে বুঝতে পারতাম কে টাকার পাগল আর কে মনের পাগল। রে ভাইয়া। বাবা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। হুম। উপরে কথাটি বলে নীল তার রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এবং দেখলো যে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। কিরে ভাইয়া, তুই নামাজ পড়বি না? হ্যাঁ রে, আমি নামাজ পড়ে আসি, তারপর খাবার খাবো। এই বলে নীল নামাজ পড়তে চলে গেল। মসজিদে গিয়ে দেখে তার বাবাও এসেছে। দুজনেই নামাজ পড়ে এসে খেতে বসলো। খাবার টেবিলে বসতেই সাদিয়া তার আব্বুকে কি যেন ইশারা করলে অমনি তার আব্বু বলে উঠল, নীল, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। আব্বুর মুখে এই কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। এই তোমরা কি ওকে খাবার খেতে দেবে না? এই বলে নীলকে পানি দিলাম। এসবের মানে কি আব্বু? তোমাদের কে বলেছি না যে আমি এখন বিয়ে করব না? তাও তোমরা সবাই এই কথা বলছো। ওকে বাবা, আর বলবো না। তোর পছন্দ থাকলে তুই বলতে পারিস। না আব্বু না, পছন্দ হলো তোমাদের জানাবো, বুঝলে? নীল খাবার খেয়ে তার নিজের রুমে চলে গেল আর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। মা ভূমিকম্প হচ্ছে, আমাকে ধরো। এই ভাইয়া ওঠ ওঠ বলছি। ভূমিকম্প হয়নি, তোর মোবাইল বাজছে। নীল উঠে দেখে যে তার মোবাইলে তার বন্ধু ওয়াজেদ কল করেছে। আপনাদের বলিনি নীলের 3টি হারামি বন্ধু আছে, একটা ওয়াজেদ, জয় আর সুজন। বল দোস্ত কি হয়েছে, কল করলে? ঘুম ঘুম চোখেই বলে উঠলাম, দোস্ত তাড়াতাড়ি আয়, ক্রিকেট খেলবো, জয়ের সুজন আসছে, তুইও চলে আয়। ওকে যাচ্ছি। এই বলে কল কেটে দিলাম। কল কেটে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নিচে আপু তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। তাদের মাঝে একজন বলল, কি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই বলে নীল চলে গেল। গিয়ে দেখলো যে সবকটা হারামি হাজির হয়েছে। চল দোস্ত নামাজটা পড়ে আসি। মামা চল। এই বলে 3জন নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে মাঠে চলে গেল। দেখ বন্ধু, রাফিরা খেলা করছে, ওদের সাথে আমরাও যোগ দিই। চল। কে রাফি, কখন এলি? ভাইয়া কিছুক্ষণ আগেই। এই বলে সবাই খেলা করতে লাগে। সন্ধ্যাবেলায় বাড়ি আসে। ভিতরে ঢুকতেই তার মা বলে উঠল, কিরে বাবা, কোথায় গিয়েছিস? একটু ক্রিকেট খেলতে। এই বলে রুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে আসে। মা নাস্তা দাও। দিচ্ছি, বস। মা আমাকেও দাও। কিরে পেতনি, কোথায় ছিলি? ভাইয়া তুই আমাকে পেতনি বলবি না, এই বলে দিলাম। কেন, কি করবি? মা ভাইয়াকে মানা করো আমাকে না রাগাতে, নইলে খবর আছে। মা ওকে বলে দাও আমি ওকে পেতনি বলবো। তোরা চুপ করবি দুজনে? আমি তো চুপ করে আছি। মা ও আমাকে পেতনি কেন বলবে?
পেতনি বলবো না তো কি, তুই শুধু বসে বসে আব্বুর ঘরে খাচ্ছিস। কেন রে ভাইয়া, তোরই তো লাগছে কেন? মুখ ভেঙচি কেটে বলে উঠল সাদিয়া উপরে কথাটা। তুই বিয়ে করছিস তার জন্য? হ্যাঁ শোন, তোর জন্য পাত্র দেখেছি। তুই আগে বিয়ে করবি, তারপর আমি, এই বলে দিলাম। এই চুপ করবি? এই দে নাস্তা। কে কোথায় চুপ করবে? মিস্টার আশরাফ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে উঠল কথাটি। দেখো না, দুটো আবার শুরু হয়েছে। ওহো, তাই নাকি? তা জিতলো আর কে হারলো? তুমিও ওদের মতো হয়েছ, দিন দিন যেন ছোট হচ্ছে। মিস্টার আনিসার কথা শুনে হাসতে লাগলো। আপনারা ভাবছেন এভাবে কেন কথা বলছে? কেননা বন্ধুর মতো আচরণ করে তাই। মিস্টার আশরাফ মনে করে যে মা বাবা বন্ধুর মতো আচরণ করলে, কোনো কিছু করলে মা বাবাকে আগে জানাবে। এবার খেয়ে নাও সবাই। নাস্তা খেয়ে যে যার রুমে চলে গেল। নীল ভাবছে, ভার্সিটিতে কি সবাই ওরকম যে হবে শেষ পর্যন্ত? এই বলে নীল তার মোবাইলে গেম খেলতে লাগলো। এইভাবে টাইমটা পার হয়ে গেল। রাত্রে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে, এই ভাইয়া ওঠ ওঠ বলছি। উঠছি। নীল আড়িমুড়ি ছাড়তে ছাড়তে বলল উপরে কথাটা। ফ্রেশ হয়ে আয়, নাস্তা করবি। আমি পরে সকালে উঠে নাস্তা খেয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। নীল ভার্সিটির গেট দিয়ে ঢুকে তখন ছেলেটি মানে রাজু ডাক দেয়। এই ক্ষেত, এখানে আয়। জি ভাইয়া বলেন। ওই যে মেয়েটাকে দেখছিস, ওকে এই চিঠিটা দিয়ে আয়। মাহিকে দেখিয়ে বলল উপরে কথাটা। আপনারা তো পারেন, আমার কেন বলছেন? আরে তেমন কিছু না, এটা হলো আমার গার্লফ্রেন্ড। একটু কথা কাটাকাটি হয়েছে, রাগ করেছে বলে তাই চিঠিটা লিখে দিলাম। ওকে ভাইয়া। নীল মাহির কাছে গিয়ে বলল, এই যে আপু, এটা নিন। কি রে ছোট লোকের বাচ্চা, আমাকে চিঠি দিস? তোর এত বড় সাহস? না মানে আমি দেইনি, ওই ভাইয়াটা আমাকে দিতে বলেছে। এই তোদের মতো ফকিরের বাচ্চাদের স্বভাব চরিত্র আমি ভালো করে জানি, বুঝলি? আমাকে জ্ঞান দিতে আসবে না। মাহি নীলের গালে ঠাস ঠাস দুটি থাপড় মেরে বলল উপরে কথাটা। থাপড়টা এতই জোরে মেরেছে যে নীলের ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। নীল আস্তে আস্তে বলতে লাগলো, আপু আমি ইচ্ছাকৃতভাবে দেইনি, ওরা আমাকে জোর করে পাঠিয়েছে। বেশ, আমি মানলাম। তা তোকে কারা পাঠিয়েছে আমাকে দেখা। নীল মাহির কথা শুনে তাকিয়ে দেখে রাজু ও তার বন্ধুরা এই দিকে আসতেছে। এই যে আপু, এই ছেলেগুলো আমাকে এই চিঠিটা দিতে বলেছিল। কি রে রাজু, তুই নাকি আমাকে এই চিঠি পাঠিয়েছিস এর হাতে? না মাহি, এই কুত্তার বাচ্চা, বল কে দিয়েছে। এই কথা বলে নীলকে এক থাপ্পড় মারে রাজু। আবার বলতে লাগলো, তুই একবার বল মাহি, তারপর দেখ এর হাড় গোড় ভেঙে এক করে দেব। শালার মেরে হাত পা ভেঙে দে। মাহির কথা রাজু ও রাজুর বন্ধুরা মিলে নীলকে মারতে লাগলো। প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না। নীল চিৎকার করছে আর বলছে আমাকে মেরো না, কিন্তু তার কথা কেউ কানে নেয় না। মারতে মারতে নীলকে রক্তাক্ত করে দিল। তারপর সবাই মিলে চলে গেল। এই, তোমাকে ওরা এভাবে মারলো কেন? পানি। এই নাও। ফারিয়া নীলকে পানি দিয়ে উপরে কথাটা বলল। নীল পানি খেয়ে বলল, তুমি কি, ওরা তোমাকে কিছু বলবে না তো? আমি ফারিয়া আক্তার। তোমাকে কি রাজুরা মেরেছে? চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। ফারিয়া নীলের হাতটি ধরে তার নিজের কাঁধে নিয়ে উপরে কথাটা বলল। তারপর ফারিয়া নিজের গাড়ি দিয়ে নীলকে হসপিটালে নিয়ে গেল। নীলকে একটা কেবিনে নিয়ে গেল। ডাক্তার ভালো করে ড্রেসিং করে দিয়ে বলল, একে কি কেউ মেরেছে? ডাক্তার। আমি ভালো করে ড্রেসিং করে দিচ্ছি। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ওকে সময় মতো খাইয়ে দেবেন। ওকে ডাক্তার, ওকে কি এক্ষুনি নিয়ে যেতে পারবো? কিছুক্ষণ রেস্ট করে তারপর নিয়ে যাবে। ডাক্তার এই বলে চলে গেল। এই, তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার চোখে পানি কেন? কিছু না, হয়তো কিছু পড়েছে। আমি ভালোভাবে জানি যে কোনটা কিছু পড়ছে আর কোনটা এমনি। না মানে এমনি। ফারি উপরে কথাটা বলে নীলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন নীল বলতে লাগলো, কি হয়েছে, কান্না করছো কেন? আর আমাকেই বা জড়িয়ে ধরছো কেন? ফারিয়া কান্নামাখা কণ্ঠে বলতে লাগলো, কেন কান্না করব না? কারণ আমি যে তোমাকে ভালোবাসি। মানে কি? তুমি যখন চট্টগ্রামে ছিল, আমি তখন ওখানেই ছিলাম। সেইখানে তোমাকে প্রতিদিন দেখতাম। তারপর থেকেই একটু একটু করে ভালোবাসতে শুরু করি। তারপরে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি।
আর যখন ওই ছেলেগুলো তোমাকে মারছিল তখন যেন আমার কেমন যেন খারাপ লাগছিল। তারপর গিয়ে দেখি যে ওটা তুমি। বুঝতে পারলে? গো, বুঝতে পেরেছি। আপনারা অনেকেই ভাবছেন যে নীল চট্টগ্রামে কি করেছিল। তাহলে চলুন একটি অতীতের ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ফ্ল্যাশব্যাক। নীলের মোবাইলটা বেজে উঠলো। নীল ফোনটা নিয়ে কলটা রিসিভ করে কথা বলতে লাগলো। ওপাশের কিছু শোনা যাচ্ছে না। নীলের কথাগুলো এমন ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলে এসেছি, এখন বের হবো আঙ্কেল। নীল বাসা থেকে বের হয়ে পড়লো। নীল ঘড়িটা দেখলো, সময় তখন রাত 1:30। শুনশান রাস্তা দিয়ে যেতে লাগলো নীল। দেখতে পেলে দূরে যেন 3টা ট্রাক চলে যাচ্ছে ভার্সিটির দিকে। নীল ট্রাকের পিছু করতে লাগলো। আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। তারপর নীল বের করে কাকে কল দিল আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কালকে আমার 3 প্রাণপ্রিয় বোনদের পাঠিয়ে দিন। ওপাশ থেকে বলতে লাগলো, ওকে, কাল ওদেরকে সকালে পাঠিয়ে দেব, তুমি একটু সাবধানে থেকো। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। ভার্সিটির ভেতরে ঢুকতেই ভার্সিটির বকাটে ছেলে মাহিম বলে উঠলো, এই চশমা এইখানে আয়। নীল কিছু বুঝতে পারছে না কেন ওকে ডাকবে। তখন নীলকে ইশারা করে দেখে বলল, তুই এইখানে আয়। আমি হাত দেখে বললাম আমি। হ্যাঁ তুই। নীল ওদের কাছে যেতেই মাহিমের বন্ধু জাহির বলে উঠল, কিরে মাহিম, এতক্ষণ ধরে ডাকছে, তুই শুনতে পাচ্ছিস না? জি, আমি মনে করেছিলাম অন্য কাউকে ডাকছেন। এই কথা শুনে মাহিম রেগে গিয়ে নীলের গালে এক থাপ্পড় মেরে দিয়ে বলল, শালা কুত্তা চশমা, তুই কোন ইয়ারে পড়িস? জি ভাই, আমি 2nd ইয়ারে। চল ভাগ। তারপর নীল সেখানে চলে গেল। ক্লাসে গিয়ে বসতেই স্যার চলে এলো। ও ক্লাস করতে লাগলো। এভাবে সব ক্লাস শেষ করে নীল ভার্সিটির পেছনের দিকে চলে গেল। দেখতে পেল যে ভার্সিটির পেছনটা কেমন। মনে হচ্ছে যে বিল্ডিং এর পেছনে এরকম টাইপের হওয়া সম্ভব না, খুব কম। তারপর নীল বাসায় চলে গেল। নীল ফোনটা বের করে তার আঙ্কেলকে কল দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল, কলেজে ঝামেলা আছে। কি বলছো? কলেজে তো এমপির ছেলেরা এসব করে। না আঙ্কেল, শুধু এমপির ছেলেরা নয়, এর সাথে প্রিন্সিপালও জড়িয়ে আছে। কি বলছো নীলা? হ্যাঁ আঙ্কেল, কারণ আমি ভার্সিটির পিছনে গিয়ে প্রিন্সিপালের রুমের জানালা দিয়ে দেখেছি প্রিন্সিপাল ও এই এলাকার চেয়ারম্যানের সাথে এসব নিয়ে কথা বলছিল। ওকে, বলছি যে তোমার বন্ধুরা রাতে ওখানে পৌঁছে যাবে, তুমি কি ফোন করেছিলে ওদের? না আঙ্কেল, করা হয়নি। তুমি ওদের মাথাটা খোঁজো, বাকি না হয় পরে দেখছি। ওকে আঙ্কেল। এই বলে নীল কল কেটে দিল। নীল লাঞ্চ করে ঘুমিয়ে পড়ল। নীলের ফোনটা বেজে উঠল। নীল ঘুম থেকে উঠে ফোন নিয়ে দেখছেন ওয়াজেদ কল করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা চলে এসেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। ওকে, আমি আসছি। নীল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। বাস স্টপে দেখতে পেল তার 3 হারামি বন্ধু ওখানেই দাঁড়িয়ে আছে। নীল তাদের কাছে গিয়ে, চল দোস্ত, একটু আড্ডা দেই। কোথায়? ওই যে টং দোকানটায় চল। ওরা সবাই টং দোকানে চলে গেল। মামা 4টে লাল চা দেন তো। মামা দিচ্ছি। হ্যাঁ মামা, ওরা আজ ঢাকা থেকে এসেছে। নীলটা সবাই মিলে কিছুক্ষণ কথা বললো। তারপর দোকানদার মামা চা দিলে সবাই মিলে চায়ের আড্ডা দিল। এভাবে কিছুক্ষণ সময় পার হয়ে গেল। সবাই মিলে নীলের বাসায় চলে গেল। এই যে 4টা রুম আছে, তোরা কোন রুমে থাকবি দেখ। এই কথা শুনে সুজন, জয় ও ওয়াজেদ যেন রেগে ফুসফুস করছে। নীল তখন বলতে লাগলো, এই তোদের আবার কি হলো, এভাবে রেগে গেলি কেন? তবে রে শালা। উপরের কথাটা বলেই সবাই মিলে নীলকে এলো পাথালে মারতে লাগলো। কিছুক্ষণ মারার পর, শালা, তুই জানিস না আমরা কিভাবে থাকি? তা আগে বলবি তো, শুধু শুধু মারলি। তো রুমটা কোনটা? চল ওইটা। তারপর সবাই মিলে যে যার মতো ফ্রেশ হয়ে চলে গেল। 4 জনে খাটে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর, কিরে ডিনার করবি না? আমার বহুত খিদা লেগেছে। কিরে পেটুক, তুই না একটু আগে খেলি, এখন আর বলছিস খিদে লেগেছে? দূর শালা, কখন খেয়েছি মনেই নেই। চল সবাই আজকে বাইরে ডিনার করব। ওকে চল। সবাই মিলে রেডি হয়ে চলে গেল রেস্টুরেন্টে। যে যার মতো অর্ডার করতে লাগলো। অর্ডার করার পর, সুজন, তোর কি একটু বেশি হয়ে যাচ্ছে না? পেটটাও বেড়ে গেছে নাকি? এত সুন্দর 6 প্যাক বডি, তাও বলিস পেট বেড়ে গেছে। নয়তো কি মামা, এত যে অর্ডার করলি তো খাবে কে? কেন আমি? এই কথা শুনে সবাই মিলে হেসে উঠল।
কিছুক্ষণ পর ওয়েটার খাবার সার্ভ করলো, একে একে খাবার খাওয়া শেষ করলো। মামা বিল কে দেবে? কেন তুই? মানে কি, তোরা খাবি আর আমি বিল দেবো? বাহ মামা, তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি, তুই যে আমাদের স্যার। এ মামা মাফ করে দে, তোরা দে, তোর আমার দোষ নে। উফ, মামা এটা হচ্ছে না, তুই দিবি? দিলি তো আমায় মাইন্ডকে চিপায় ফেলা, তারপর আর কি, আমাকে দিতে হলো। সবাই মিলে বাসায় এসে পড়লো। এই সবাই শোন, কিছুক্ষণ পর আমরা বের হবো, নিজেরা নিজের মতো কিছু অস্ত্র নিয়ে নিস। সবাই সবার মতো অস্ত্র নিয়ে নিল। আমি আমার ফেভারিট পিস্তল 90 ক্যালিবার নিয়ে নিলাম। রাত 12:30 রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখন কোথায় যাবি? এখন যাবো ভার্সিটির পেছন দিকে, ওখানে আজ মিশন আছে। ওকে দোস্ত। ভার্সিটির কাছে যেতেই দেখলো যে ভার্সিটির গেট দিয়ে 3টে ট্রাক ঢুকছে। তখন নীল সবাইকে বলতে লাগলো, অজেত তুই সুজন দুজনে বাম দিকে যা, জয় তুই যা পিছন দিকে, আর আমি যাচ্ছি ডান দিকে। সবাই ব্লুটুথ কানেক্ট করে নে। যে যার মতো সাবধানতা দেখে চলে গেল। নীল গিয়ে দেখলো এখানকার চেয়ারম্যান ও প্রিন্সিপাল কথা বলছে। তখন নীল ওদের কথা শুনতে পেল। সামনে আরো বেশি মেয়ে লাগবে, এমন করে ধান্দা করা চায় নাকি? আজ কয়টা মেয়ে নিয়ে এসেছিস? চেয়ারম্যান সাহেব, আজ 15টা মেয়ে এনেছি। বস বলেছে সামনে 100 জন মেয়ে লাগবে। ওকে চেয়ারম্যান সাহেব, আমি দেখছি। ফায়ার। নীল ফায়ার বলতে জয়, ওয়াজেদ আর সুজন ফায়ার করতে লাগলো। এদিকে চেয়ারম্যান ও প্রিন্সিপাল গুলির আওয়াজ শুনে পালাতে লাগলো। তখনই জয় চেয়ারম্যানের পায়ে গুলি করলো ও নীল প্রিন্সিপালের পায়ে গুলি করলো। দুজনেই মাটিতে পড়ে গেল। কিরে, খুব দৌড়ানোর শখ না? জয়, ওকে ওদিকে নিয়ে আয়। জয় আর নীল দুজনকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেল। আর এদিকে সব কটাকে মরে গেছে না বেঁচে আছে? চল সবকটাকে মাঠে ফেলে দিয়ে আসি। আরে না, এরা এখানেই থাক, এদেরকে নিয়ে মাথা ব্যথা কিসের? নীলার জয় কোথায়? ওরা চলে গেছে আন্ডারগ্রাউন্ডে, আমরাও চলি। এই বলে ওয়াজেদ আর সুজন চলে গেল আন্ডারগ্রাউন্ডে। গিয়ে দেখলো চেয়ারম্যান আর প্রিন্সিপালকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। তোরা এসেছিস? সুজন, পানি নাই তো শালাদের জ্ঞান ফেরা। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে আসলো। সুজনের হাত থেকে পানি নিয়ে জয়ের মুখে ছুঁড়ে মারলো। কিছুক্ষণ পর ওদের জ্ঞান ফিরল। তুই আমাদেরকে তুলে এনেছিস? হ্যাঁ স্যার, আমাকে চিনতে পেরেছেন? কে বে তুই? আমাদেরকে তুলে এনেছিস? তুই এখনো চিনিস না আমাদেরকে? হ্যাঁ তাই, আমি তো ভয় খেয়ে গেছি। কে বে তুই? তোকে আবার চিনতে হবে। আরে তোর মতো 10টা চেয়ারম্যান আমার পকেটে ঝোলে, আর তুই আমাকে ভয় দেখাস? জানতে চাস না আমি কি? তাহলে শোন, আমি হলাম সেই সিআইডি অফিসার যার নাম শুনলেই পুরো দেশের ক্রিমিনালরা ভয় পায়। মানে তুই কি ইন্সপেক্টর নীল আহমেদ নিলয়? হ্যাঁ বাচ্চা ধন, আমি কি চিনতে পেরেছিস তাহলে? এই নাম শুনে চেয়ারম্যান ও প্রিন্সিপাল খেমে একাকার, প্যান্ট ভিজিয়ে দিয়েছে। নাম শুনে এত কিছু, এখনো তো কত কি বাকি আছে। সুজন আর ওয়াজেদ, তোরা মেয়েগুলোর কাছ থেকে ঠিকানা নিয়ে তাদের বাসায় পৌঁছে দিয়ে আয়। ওকে, আমরা ওদেরকে নিয়ে আসছি। এই বলে সুজন আর ওয়াজেদ চলে গেল। 2 মিনিট পর জয় নীলের বক্সটা নিয়ে এলো। নীল বক্সটা খুলতেই বেরিয়ে এলো প্লাস, কাটার কাছি, চাপড়, হাতুড়ি, পেরেক আরো অনেক কিছু, যেসব নাম না জানা অস্ত্র। এইসব দেখে চেয়ারম্যান আর প্রিন্সিপাল ভয় একাকার। বল তোদের বস আর তোদের সাথে আর কে কে জড়িয়ে আছে? ওদের থেকে মাল সাপ্লাই হয়? জানি না ভাই, আমরা কিছু জানি না। এই বলে চেয়ারম্যানের হাতে পেরেক বসিয়ে দিলাম। বল বলছি। আমি কিছু জানি না। আবার এক কথা, তুই দাঁড়া আগে, প্রিন্সিপালকে দেখি। নীল উঠে গিয়ে বসলো প্রিন্সিপালের সামনে। প্রিন্সিপাল নীলকে সামনে বসতে দেখে ভয় একাকার। এমনিতেই তো আগে থেকে ভয় আছে, আরো ভয় পেয়ে গেছে। বল তোর বস কি? প্রিন্সিপাল তো কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। প্রিন্সিপালকে চুপচাপ রেখে নীল আরো রেগে গিয়ে বলল, বল তোর বস কি আর এসবে কে কে জড়িয়ে আছে? প্রিন্সিপাল এবারও চুপ। নীল প্রিন্সিপালকে চুপ থাকতে দেখে তার হাতের কবজি পর্যন্ত কেটে দিল, বাম হাতের আঙ্গুলগুলো শুধু কেটে দিল। প্রিন্সিপাল তাও কিছু বলছে না। এই দেখে নীল জয়কে বলল, মরিচের গুঁড়ো নিয়ে আয়। জয় মরিচের গুঁড়ো এনে নীলকে দিল। নীল প্রিন্সিপালের কাটা জায়গাগুলোতে মরিচের গুঁড়ো ঢেলে দিল। প্রিন্সিপাল এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। এদেরকে নীল সুজনকে বলল, সুজন গরম পানি নিয়ে আয় আর ওর মুখে মার।
সুজন পানি নিয়ে এসে প্রিন্সিপালের মুখে মারল, সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের জ্ঞান ফিরল। বল তোর বসকে। আমি বলবো না, মরে গেলেও বলবো না। এই শালা দেখি বহুত ঘাটটা বলে নাই, তাহলে এই নে মর। উপরে কথাটা বলে নীল প্রিন্সিপালের হাত দুটো কেটে ফেলে, তারপর পা দুটো আলাদা করে দেয়। প্রিন্সিপাল ছটফট করছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। সবশেষে দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এসব দেখে চেয়ারম্যানের বিগদিক অবস্থা। নীল উঠে গিয়ে চেয়ারম্যানের সামনে বসে আর বলতে লাগে, বল এবার তুই বলবি না প্রিন্সিপালের মতো তোর অবস্থা করব? আমি শুধু এইটুকু জানি যে এমপির ছেলে মাহিমের সাথে জড়িত, আর ঢাকা ভার্সিটির রাজু ওখানকার এমপি জড়িত। আমাদের এখানে মাহিম মালগুলো এনে দেয়, আর প্রিন্সিপাল ওর মাহিম ভার্সিটির সব স্টুডেন্টদের সাপ্লাই করে থাকে। এর বেশি কিছু জানি না আমি। বল আর কি জানিস? আমি আর কিছু জানি না। যখন জানিস না তাহলে তোকে বেঁচে রেখে লাভ কি? এই বলে নীল চেয়ারম্যানের কপালে গুলি করে পুরো ঝাঁঝরা করে ফেলেছে। পড়ে আছে চেয়ারম্যানের নিথর দেহ, প্রিন্সিপালের রক্তাক্ত মহাদেহটি। তখন নীল বলে উঠল, কালকে ভার্সিটিতে দেখা হবে মাহিমকে নিয়ে, আর এই দুজনকে ভার্সিটির মাঠে ফেলে আয়। ঠিক আছে। আর হ্যাঁ, এদের লোকগুলোকে কোথায় ফেলেছিস? ওরা বলছিল ওদেরকেও মাঠে ফেলে দিয়ে এসেছে। ওকে, এদেরকে ফেলে দিয়ে আয়। নীল বাসায় চলে গেল, আর জয় চলে গেল ওদের দুজনের নিথর দেহ দুদিকে ফেলে দিয়ে আসতে। এদিকে ওয়াজে তো সুজনের কাজ শেষ হয়ে গেল, বাসায় চলে আসে। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠে দেখলো যে সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। নীল সবাইকে ঘুম থেকে উঠিয়ে দিল। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে নাস্তা করে নিল। তারপর নীল বলতে লাগলো, আমি ভার্সিটি যাচ্ছি, তোদেরকে যখন ফোন করব তখন চলে আসিস, আর এখন আমার সাথে চল, আশেপাশে থাকবি। এভাবে কিছুক্ষণ কথা বলে সবাই মিলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নীল যাচ্ছে আগে আগে, আর তিনজন নীলকে ফলো করে যেতে লাগলো। ভার্সিটির সামনে এসে নীল ভার্সিটির ভেতরে ঢুকে গেল। দেখে মেসেজ করে বলে দিল যে ভার্সিটির পাশে একটা পার্ক আছে, ওখানে গিয়ে যেন বসে। নীল একটু এগিয়ে গিয়ে দেখতে পেল যে মাঠের মাঝখানে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। নীল গিয়ে দেখলো কালকে যাদেরকে মেরেছে তাদের লাশ পড়ে আছে। দেখলো পুলিশও এসেছে। পুলিশরা বলছে এটা নাকি কোনো গ্যাংকে। নীল এসব শুনে মনে মনে বলছে, তুই যেটা ভেবেছিলাম সেটাই হলো। যাক, বেঁচে গেছি। সবাই ভাববে গ্যাং ওয়ার হয়েছে। কিছুক্ষণ পর সবাইকে বলে দিল যে আজকে ক্লাস হবে না, তাই ছুটি। তারপর সবাই ভার্সিটি থেকে বেরিয়ে গেল। নীলরাও সবাই মিলে বাসায় চলে এলো। এভাবে সময় পেরিয়ে গিয়ে রাত হলো। সবাই মিলে ডিনার করে একটু আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লো, কেননা আজকে কোনো মিশন নেই। পরের দিন সকালে নীল ভার্সিটি চলে গেল। ভার্সিটি গিয়ে দেখতে পেল মাহিম তার সাঙ্গপাঙ্গ নিয়ে আম গাছের নিচে সবাই বসে আছে। এই দেখে নীল অন্য দিক দিয়ে যেতে লাগলো, কিন্তু সেটা আর হলো না। এই চশমা, এইখানে আয়। আমি? হ্যাঁ, তুই ছাড়া আর কে আছে বে? মাহিমের বন্ধু জাহিদ চিল্লিয়ে বলে উঠল উপরে কথাটা। তারপর মিলে সেখানে গেল। বলেন ভাইয়া। যা ওই মেয়েটাকে এই চিঠিটা দিয়ে আয়। কেন ভাইয়া, আপনি তো দিতে পারেন। আরে না, তুই যা, ওটা আমার গার্লফ্রেন্ড, বুঝলি, আমার সাথে একটু রাগারাগি হয়েছে, তাই তোকে দিয়ে পাঠাচ্ছি। ওকে ভাইয়া, আমি দিয়ে আসছি। শালা তুই কত বড় শয়তান আমি ভালো করে জানি। এটা নীলের কাছে নতুন কিছু না। বিগত 6 মাস ধরে প্রতিদিন হয়ে চলেছে যে কোনোভাবে র্যাগিং করে ওরা। নীল চিঠিটা নিয়ে মেয়েটার কাছে যেতে লাগলো। মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে বলল, এই যে আপু, এই চিঠিটা নেন। কিসের চিঠি? মাহিম ভাইয়া আপনাকে দিতে বললো। কই দেখি চিঠিটা। শিখা, এটা জোরে জোরে পড়তো। তার বান্ধবী শিখাকে দিয়ে বলল উপরে কথাটা। শিখা চিঠিটা খুলে পড়তে লাগলো। তাহলে দেখি কি লেখা আছে চিঠিটায়। তোমার ওই চোখগুলো যেন আমার কাছে রসগোল্লার মতো লাগে। তোমার ঠোঁট দুটো আমার কাছে একেবারে রসে ভরা কমলা লেবুর মতো লাগে। তোমায় দেখে আমার শরীর গরম হয়ে যায়। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমাকে আমার হেব্বি লাগে। তোমাকে সরাসরি এগুলো বলতে আমার লজ্জা করছে, তাই চিঠিটি তোমাকে দিলাম। যদি তুমি রাজি থাকো তাহলে রুম ডেট করব। ইতি তোমার বখাটে বয়ফ্রেন্ড। এই বলে শিখা চিঠিটা পড়া শেষ করলো। আর এদিকে এই চিঠি লেখা শুনে সবাই হু হু করে হাসতে লাগলো। তখনই শিখা বলতে লাগলো, এই কি না, তুই কি রাজি হয়ে গেলি নাকি? এরকম করে দাঁড়িয়ে আছিস? মেয়েটির নাম টিনা।
টিনা তো এরকম কথাগুলো শুনে রাগে ফোঁসফোঁস করছে, ঠাস ঠাস বলতে লাগলো। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো এরকম একটা চেহারা নিয়ে আমার সামনে এসেছিস, আবার আমাকে এসব কথা বলতে এসেছিস? দূর থেকে মাহিমরা এসব দেখছিল আর মজা নিচ্ছিল। তখন মাহিমের বন্ধু বলে উঠল, চল বন্ধু, ওকে একটু পিটিয়ে আসি। এই বলে মাহিমরা এদিকে এগিয়ে এলো। নীল মাহিমকে দেখে বলল, টিনা আপু, আমি চিঠিটা ইচ্ছে করে দিইনি, এই মাহিম ভাইয়া আমাকে দিতে বলেছিল। আরে না, এই শালা বাঁচার জন্য এসব কথা বলছে, শালাকে মার। নীলকে সবাই মিলে এলো পাথালেই মার মারতে লাগলো। নীল রক্তাক্ত হয়ে মাঠে পড়ে আছে, কেউ আসতে না সাহায্য করতে। ভাগ্য করে যেন এই সময় একটা পুলিশ এসেছিল। তখন নীলকে এভাবে পড়ে থাকতে দেখে নীলের কাছে গিয়ে বলল, এই ছেলে, তুমি এখানে কেন? আর এই অবস্থা করলো কে? নীল লোকটাকে কাছে আসতে দেখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পানি পানি বলতে উঠল। লোকটি এই কথা শুনে পানির বোতলটা এগিয়ে দিল। এই নাও পানি। তা তোমার এই অবস্থা করলো কে? আমি পানি খেয়ে বললাম, এখানকার এমপির ছেলে মাহিম ও তার বন্ধুরা। কি করব বলো, এখানে সব টাকাই পাওয়ারে চলে। চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। না স্যার, আমাকে একটু সামনের ফার্মেসিতে নিয়ে গেলেই হবে। পুলিশটি এর কথা না বাড়িয়ে নীলকে সাথে নিয়ে তার ফার্মেসিতে চলে গেল। তারপর ওখানে রক্তগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর নীল পুলিশকে ধন্যবাদ জানিয়ে বাসায় চলে এলো। বাসায় কলিং বেল বাজালো। তখন জয় এসে দরজা খুলে দিল আর নীলের এই অবস্থা দেখে বলল, কিরে নীল, তোর এই অবস্থা কি করে হলো? কিছু না, মাহিমরা কেলিয়েছে। ওদের এত বড় সাহস তোর গায়ে হাত তুলে? চল, ওই শালাদের এক্ষুনি মারবো। আরে না, দাঁড়া, সময় আসুক বুঝতে পারবি। তুই আমাকে আটকাস না, শালাদের আমি আজকেই মারবো। নীল কোনো রকমে জয়কে আটকে নিল, কিন্তু জয় কথা বলেই যাচ্ছে আর জোরে জোরে চিল্লাচ্ছে। উপরের রুমে ওয়াজেদ আর সুজন কথা বলছিল। হঠাৎ করে নিচে এরকম চেঁচামেচি শুনে দুজনে দৌড়ে নিচে নেমে এলো। এসে দেখলো নীল কিছু কিছু জায়গায় ব্যান্ডেজ করা। দুজনে একসাথে বলে উঠল, কিরে, তোর কি হয়েছে আর এরকম অবস্থা কেন? তোরা একটু শান্ত হ, আমার কিছু হয়নি। কিছু হয়নি মানে? এগুলো কি তাহলে? আরে বাবা, বলছি তো, এত রাগিস কেন? রাগ করব না মানে? আরে সে এমন কিছু হয়নি, ওই একটু মাহিম ধুলাই দিয়েছে। তুই কিছু করিসনি কেন? তুই তো ওই রকম বিষটা মাহিমকে যখন তখন ধুইয়ে দিবি, তাহলে এরকম হলো কেন? তাহলে শোন বলছি। তারপর নীল সবাইকে সবটা খুলে বলল। তখন জয় বলল, আরে ওই মেয়েটা না দেখে না শুনে এরকম কি করে করলো? আমার মতে মেয়েটার কোনো দোষ নাই রে, কেননা এরকম চিঠি যেই পাবে সেই ধোলাই দেবে, আর এগুলো কাল ঠিক হয়ে যাবে। চল এখন লাঞ্চ কর। তারপর সবাই মিলে ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করে নিল। তারপর এভাবে সময়টা পার হয়ে গেল। রাতে ডিনার করার পর নীল সবাইকে বলল, তোরা মাহিমকে তুলে নিয়ে আয় আন্ডারগ্রাউন্ডে। নীল সবাইকে ঠিকানা দিয়ে দিল। তারপর সবাই মিলে বাসা থেকে বের হয়ে গেল। নীল চলে গেল আন্ডারগ্রাউন্ডে, বাকিরা মাহিমকে তুলে আনতে গেল। কিছুক্ষণ পর জয়, সুজন, ওয়াজেদ মাহিমকে তুলে নিয়ে এলো। তখন নীল বলল, শালাকে চেয়ারের সাথে বাঁধ। তারপর মাহিমকে চেয়ারের সাথে বেঁধে ফেললো। এর জ্ঞান ফেরা। তারপর সুজন গিয়ে গরম পানি নিয়ে আসলো আর মাহিমের মুখের উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে মাহিম ধরপড়ে উঠল আর দেখতে পেল যে সকালে যাকে মেরেছিল সে তার সামনে বসে আছে। তখন মাহিম বলে উঠল, কিরে, তুই আমাকে তুলে নিয়ে এসিস? তোর এত বড় সাহস? তুই আমাকে চিনিস আমি কে? ভালোই বলছি, আমাকে ছেড়ে দে, না হলে একটাও বেঁচে থাকবি না। তখন নীল হো হো করে হাসতে লাগলো। এরকম হাসি দেখে মাহিম একটু না অনেকটাই ঘাবড়ে গেল আর ঘাবড়ে গিয়ে বলল, কিরে, এরকম করে হাসছিস কেন? তখন নীল আবারও হো হো করে হাসতে লাগলো আর বলল, তোকে আবার চিনবো না? তবে আমি আর তোকে ছেড়ে দেবো? তুই ভাবলে কি করি? আর কেন মাইকেল আল নাই যে আমার হাত থেকে তোকে বাঁচাবে? এবার আমি যা বলছি তার ঠিক ঠিক জবাব দে। মানে তুই কি বলতে চাস? তুই কি সেই যে সবাইকে মেরেছে? এই তো, তুই ঠিক ধরছিস। এবার বল, এসব স্মাগলিং এর পেছনে কে কে আছে? আমি কিছু জানি না। ও তাই নাকি? তাহলে চল চেয়ারম্যান আর প্রিন্সিপালের মতো তোর অবস্থা করি। এই বলে নীল তার বাক্স থেকে হাতুড়ি আর পেরেক বের করে নীলের হাতের কবজি পর্যন্ত 5-6টা পেরেক হাতে ঢুকিয়ে দিল। এই যন্ত্রণা যেন মাহিমের সহ্য হচ্ছে না আর চিৎকার করতে পারছে না।
কারণ জয় তার মুখ ধরে রেখেছে। তখন মাহিম জয়কে ইশারা করলো যে তার মুখ ছেড়ে দিয়ে। জয় তার মুখ ছেড়ে দিল। তখন সে বলতে লাগলো, বলছি সব বলছি, আর আমাকে মেরো না প্লিজ। বলার কে কে এসবে জড়িত আছে? হ্যাঁ বলছি, চেয়ারম্যান, প্রিন্সিপাল এবং আমার বাবাও এর সাথে জড়িত ছিল। তোর বাবা তো মারা গেছে না? হ্যাঁ, উনি 2 দিন আগে মারা গেছে। আর কে কে আছে বল? এই চট্টগ্রামে আর কেউ নেই আমাদের এখানে। ঢাকা থেকে ওখানকার এমপি আমাদেরকে সাপ্লাই করে, আর ওখানকার ঢাকা ভার্সিটির কিছু ছেলে জড়িত আছে এর সাথে। ও বুঝতে পারছি। তাহলে তোর এখন কি করব তুই বল। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে এসব কাজ করব না। হ্যাঁ তুই ঠিক বলছিস, তোর তো একটা শাস্তি, সেটা হলো মৃত্যু। এ বলে মাহিমের মাথায় পুরো পিস্তলের বুলেটগুলো এফোর ওপর করে দিলাম। পরে এলো মাহিমের নিস্তেজ দেহ। এখন আমি ওদের 3 জনকে বললাম যে এই বডিটা চৌরাস্তায় লোডকে দিয়ে আসবি। তারপর আমি বাসায় চলে এলাম। কিছুক্ষণ পর ওরা এলো। তারপর কিছু কথা বলে সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ওদের সবাইকে বললাম যে তোরা আজকে বাসায় চলে যা, এখানকার মিশন কমপ্লিট। তখন জয় আমাকে বলল, কেন তুই যাবি না আমাদের সাথে? না রে দোস্ত, আমি কালকে যাব, এসব প্রমাণগুলো অফিসে জমা দিতে হবে। এইভাবে সময়টা পার হয়ে যায়। ওরা সবাই রেডি হয়ে এসে নীলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। নীলও বাসা থেকে বের হয়ে পড়ল। নীল প্রতিদিনের মতো আজকেও দেখতে পেল রাস্তায় গোলাপের পাপড়ি পড়ে আছে। একটু সামনে যেতেই দেখতে পেল যে সেখানে আই লাভ ইউ নীল লেখা আছে। নীল ভাবতে লাগলো, এভাবে আমাকে প্রতিদিন রাস্তায় ফুল দিয়ে যায় ও আই লাভ ইউ নীল লেখা থাকে। নীল এসব ভাবতে ভাবতেই বাসায় চলে এলো। এই কারণেই এখানেই থাকবে, কেননা সে ভার্সিটির যাওয়ার সময় দেখতো রাস্তায় আজকের মতন প্রতিদিন ফুল পড়ে থাকতে। এভাবেই সময় পার হয়ে গেল। পরের দিন সকালে নীল নিজের বাসায় চলে এলো, মানে ঢাকায় চলে এলো। এটাই ছিল অতীতের ফ্ল্যাশব্যাক। চলেন আবার অতীতের গল্পে ফিরে যাই। কি বুঝতে পেরেছো? তার মানে তুমি চট্টগ্রামে ছিলে আর ওখানে আমাকে ফলো করতে? হ্যাঁ, আমি তোমাকে প্রায় ভার্সিটি থেকে যেতে দেখতাম। তোমাকে ওইখানে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করি। তোমাকে 4 মাস আমি ফলো করেছি। তুমি যে রাস্তা দিয়ে যেতে সেই রাস্তায় আমি ফুল দিয়ে সাজিয়ে রাখতাম, কিন্তু আমি তোমার সামনে কখনো আসার সাহস পাইনি, সেই জন্য আসা হয়নি। কিন্তু তুমি এই 6 মাস কোথায় ছিলে? তোমাকে আমি অনেক খুঁজেছি। ঢাকায় আমি এই 2 দিন আগে এসেছি। তুমি চট্টগ্রামে কি করছিলে? ওখানে আমার মামার বাড়ি, তাই ওখানে কিছুদিন ছিলাম আর ওখানকার ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন তোমার ফেস দেখাও, আমি তো তোমাকে দেখিনি। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে বিয়ে করবে? তাহলে আমি আমার ফেস দেখাতে পারি। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, কেননা যে আমাকে ভালোবাসে তাকে কেন মানা করব? যে আমাকে পাগলের মতো খুঁজে চলেছে, তাহলে কি করে মানা করি বলো? আমি যদি কালো হই তাহলে কি আমাকে ছেড়ে চলে যাবে? ধর পাগল, তাহলে কি আর তোমাকে ভালোবাসি বলতাম? বেশ, ঠিক আছে। তারপর ফারিয়া তার নিকাবটা খুলে ফেললো। নীল তো ফারিয়াকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ দেখার পর ফারিয়ার ডাকে হুঁশ ফেলল। এই, তুমি এমন করে কি দেখো? পড়ি দেখছি। নীলের এরকম কথা শুনে ফারিয়া আরো লজ্জা পেয়ে গেল। লজ্জায় নীলের বুকে মুখ লুকালো। আমার পাগলটা বুঝি লজ্জা পেয়েছে? আর লজ্জা পেতে হবে না। ডাক্তার কি বললো? একটু রেস্ট নাও, তারপর রিলিজ দেবে। তোমাকে ওরা মারছিল কেন? পরে বলবো। না, তুমি এক্ষুনি বলো। বেশ বলছি। তারপর আর কি, ভার্সিটি গেট থেকে সব খুলে বললাম। তোমার বাসা কোথায়? আগে আমি রিলিজ হয়নি, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, বুঝলেই? ফারিয়ার কিছু বলল না, নীলের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে সময়টা পার হয়ে গেল। নীলকে রিলিজ দিলে নীল ফারিয়াকে নিয়ে তার বাসায় গেল। ফারিয়া বাসা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তোমাকে তো দেখলে এরকম মনে হয় না। আমি এরকমই, বুঝলে? ভেতরে চলো। তারপর আমি ফারিয়াকে নিয়ে বাসার ভেতরে চলে গেলাম। মা ও সাদিয়া ফারিয়াকে দেখে আমাদেরকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি এভাবে তাদের তাকানো দেখে বললাম, মা সাদিয়া, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? এই মেয়েটাকে বাবা? মা, এ হলো ফারিয়া, তোমার বৌমা। একথা বলতে মায়ের মুখে হাসি ফুটে উঠলো। মনে হলো যেন মা এটার জন্য অপেক্ষা করছিল। তখন সাদিয়া আমাকে বললো, কিরে ভাইয়া, এটা আমার ভাবি? হুম। ভাইয়া ভাবি কিন্তু হেব্বি কিউট আছে।
এই কথা শুনে ফারিয়া একটু না অনেকটাই লজ্জা পেল। সবার সাথে কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। লাঞ্চের সময়। চলো মা, খাবার খেয়ে নিবে। ঠিক আছে মা, চলেন। আব্বু তুমি এসেছো? হ্যাঁ রে আব্বু, চলে এসেছি। তুই কখন? এইটুকু বলেই থেমে গেল আশরাফ আহমেদ। নীল দেখলো তার আব্বু সিঁড়ির দিকে তাকিয়ে আছে। নীল তার আব্বুর দৃষ্টি অনুসরণ করে দেখলো সিঁড়ি দিয়ে মাও ফারিয়ে নিচে নামছে। তখন নীলের আব্বু নীলকে বলতে লাগলো, কে রে এই মেয়েটা? এটা তোমার হবু বৌমা, বুঝলে? আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বসো এখানে। সবাই খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া করে শেষ করে সবাইকে সোফায় বসে একটু আড্ডা দিল। কিছুক্ষণ পর ফারিয়ে বলে উঠল, আম্মু আমাকে এখন বাসায় যেতে হবে। কেন মা, আরো কিছুক্ষণ থাকো। না আম্মু, পরে আবার আসবো। বেশ মা, আবার আসবে কিন্তু। এই নে তুই যা, ফারিয়া মাকে দিয়ে আয়। না মা, আমি একলা যেতে পারবো, তাহলে আমি আসি। ভালোভাবে যেও। ফারিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে লাগলো। তখন নীল তার সঙ্গে এলো। ফারিয়াকে নিয়ে একটা রিকশায় উঠিয়ে দিল। ভালোভাবে যেও। ওকে, রাতে কল করব, বুঝলে? উঠিও, বাই। বেশ ঠিক আছে, বাই। এবার আমি বাসায় চলে এলাম। বাসায় এসে মা আমাকে বলতে লাগলো, নীল, ফারিয়াদের বাসায় অ্যাড্রেসটা জানিস? কেন মা, তুমি অ্যাড্রেস নিয়ে কি করবা? কেন মানে, তোদের বিয়ে দিতে হবে না? মা। এই বলে নীল মারে দৌড় রুমের দিকে। রাত্রে সবাই যখন খাবার খাচ্ছিল, হঠাৎ করে নীলের ফোনটা বেজে উঠল। নীল তার মাকে বলল, ও মা দেখো তো কে ফোন করেছে। এই লাভ নাম লেখা আছে। নীলের মা ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে দিল। ওপাশ থেকে বলতে লাগলো, কি করে আমার বাবুটা? এই কথা শুনে সাদিয়া আর তোর বাবার গলায় খাবার আটকে গেল। আর আমাদের হিরো তো লজ্জায় শেষ। আমি কিছু বলতে যাবো তার আগে মা বলে উঠলো, আমি তোমার বাবু না, বাবুর মা বলছি। আমি এই কথা শুনে একটু হকচকিয়ে উঠলাম আর বললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। এখন তোমার বাবু খাবার খাচ্ছে। আমি খাবার রেখে মায়ের থেকে ফোন নিয়ে রুমে চলে এলাম। এই প্রথমে কি এরকম কথা কেউ বলে? বারে, আমি বলবো না তো কে বলবে শুনি? তাই বলে আম্মুর সামনে? আমি জানতাম নাকি যে তোমার আম্মু ফোনটা রিসিভ করেছে? তা এখন বলো, কি করে আমার বাবুটা? তোমার বাবুটা এখন রুমে বসে আছে। এভাবে অনেক কথা বলা হলো। তারপর আমি বললাম যে তোমার বাসার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিও তো। কেন? মায়ের দরকার আছে তাই। কি করবে গো? তোমার আর আমার বিয়ে ঠিক করবে তাই। তাই নাকি গো? গো। ওকে, আমি মেসেজে পাঠিয়ে দেব। আমার অনেক ঘুম পাচ্ছে, আবার কাল কল করব। ওকে বাবু, বাই। এই বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর মেসেজ শব্দে মোবাইল চেক করলাম, দেখি যে অ্যাড্রেস সেন্ড করছে। আমি তো অ্যাড্রেস দেখে অবাক, কারণ এটা ডিআইজি আঙ্কেলের বাসার অ্যাড্রেস। আমি তখন নিজেকে বললাম, তোমার আব্বু কি ডিআইজি? হ্যাঁ, কেন? না এমনি জিজ্ঞেস করলাম। ওকে বাবু। মেসেজে ফারির সাথে আরো কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। তখন আমাকে রাজু ডাক দিল, ওই রিক্সাওয়ালার ছেলে, রিক্সাওয়ালা এদিকে আয়। আমি ওদের সামনে যেতেই প্রতিদিনকার মতো আজও অপমান করছে। কিরে কুত্তার বাচ্চা, তোকে আসতে মানা করি না এই ভার্সিটিতে? কাল যে তোকে মারলাম তারপরেও এসেছিস। আমি মনে মনে বললাম, আমার আসল পরিচয় যদি জানতি তাহলে তো সাহস ছিল না আমার সামনে দাঁড়াতে। কেন ভাইয়া, আমি কি মানুষ নই? আমি তো এখানে আমার যোগ্যতায় ভর্তি হয়েছি। কুত্তার বাচ্চা, আর বড় বড় কথা। এই বলে নীলকে অগত্যা ভাষায় গালাগালি করলো ও আরও কিছু কথা বলল। চলুন এবার বর্তমানে ফিরে আসি। এসব কথা শুনে নীল রেগে গেল। তখনই কোথা থেকে ফারিয়া এসে নীলকে নিয়ে চলে গেল আর গিয়ে বসলো নদীর পাড়ে। তখন ফারিয়া নীলকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো তো, তুমি এভাবে কলেজে আসো কেন? তারপর আমি ফারিয়াকে সবটা বললাম, এভাবে আসার কারণ পরে কোনো সময় বলবো বুঝলে। ফারিয়া আমাকে ধরে কান্না করতে লাগলো। আমি তখন ফারিয়াকে বললাম, এই পাগলি কান্না করছো কেন? কিন্তু না, কোনো সারা শব্দ নেই, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছি। এই পাগলি বলো কি হয়েছে? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব বলো? ধর পাগলি,
আমার কিছু হবে না, এবার একটু শান্ত হও। কিছুক্ষণ পর চলো ঘুরে আসি। কোথায় যাবে? সামনের পার্কে। দুজনে মিলে চলে গেলাম পার্কে। গিয়ে দেখি চারদিকে অনেক কাপল বসে আছে। চলো ওই দিকটাই। গিয়ে দেখি এই কেউ নেই, এটা একটা বেঞ্চ আছে, ওখানে দুইজনে বসে পড়লাম। ফারিয়া আবার কাঁধে মাথা রেখে বসলো। এই আজকে মনে হয় মা আব্বু তোমাদের বাসায় যাবে। তুমি কি করে বুঝলে? কেননা ভার্সিটি আসার সময় মা আমার কাছে তোমাদের বাসায় অ্যাড্রেস নিয়েছে। তুমি আসবে? দেখবো। দেখবো মানে? তুমি যদি না আসো তাহলে আমি কারোর সাথে দেখা তো দূর কি বাদ, কথাও বলবো না। ওকে আমার পাগড়িটা, আমি যাব। অনেকক্ষণ তো হয়ে গেল, এবার বাসায় চলো। তারপর পার্ক থেকে বের হয়ে এলাম। একটা রিক্সা ডাকি, এই রিক্সাতে দুজন মিলে বসে পড়লাম। কিছু দূর যেতেই মামা রিক্সা থামান। কেন রিক্সা থামাতে বলছো কেন? ওই যে ফুচকা স্টল, আমি ফুচকা খাবো, চলো না প্লিজ প্লিজ চলো। ওকে চলো। মানা তো আর করতে পারবো না, আমি কিন্তু ফুচকা খাবো না। চলে এলাম ফুচকা স্টলে। মামা 2 প্লেট ফুচকা দেন, ঝালটা একটু বেশি করে দিবেন। কি মেয়েরা ঝাল খায় কিভাবে? কিছুক্ষণ পর ফুচকাওয়ালা মামা ফুচকা দিল। আমাকে খাইয়ে দাও। না তুমি খাও, আমি খাবো না, তাই আমি খাওয়াতেও পারবো না। আমাকে খাইয়ে দিতে বলেছি না? তারপর আর কি, আমি খাইয়ে দিলাম। দুটো খাওয়ানোর পর পরে আমার সামনে ফুচকা ধরলো। আমি খাবো না, তুমি খাও। একটা খাও প্লিজ, খাও। এই বলে নীলকে ফুচকা খাইয়ে দিল। একটা একটা করে 3টা ফুচকা খাইয়ে দিল। তারপর নীল ঝালে ছটফট করতে লাগলো। পানি পানি। ফারিয়া তখন নীলকে পানি দিল। পানি খেয়েও নীলের ঝাল কমলো না। এদিকে ফারিয়া নীলের অবস্থা দেখে কি করবে ভেবে পাচ্ছে না। তারপর ফারিয়া নীলের হাত ধরে একটু সাইডে নিয়ে এলো আর নীলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এভাবে প্রায় 3 মিনিট পর ছেড়ে দিল। ঝাল কমেছে? হ্যাঁ কমেছে, আর একটু যদি দিতে তাহলে পুরোপুরি কমে যেত। শখ কত, আমার বুঝি লজ্জা করে না? বুঝতে পেরেছি। চলে এবার ফুচকার বিল দিয়ে দুজনের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি মা আব্বুর সাথে গল্প করছে। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। ভার্সিটি কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর আমি রুমে চলে এলাম। রুমে কিছুক্ষণ বসে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বসে আসি রুমে, তখন সাদিয়া রুমে আসলো। বলো আব্বু কি বলবি? ভাইয়া সত্যি করে বলতো, তুই আজ ভার্সিটি গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম। কেন? তোকে দেখে আমার কিছুটা সন্দেহ লাগছে। না মানে প্রথমে ভার্সিটি গিয়েছিলাম, তারপর তোর ভাবিকে নিয়ে ঘুরতে গেছিলাম। ওসব বাদ দে, আমার চকলেট কই বল? ওই যে টেবিলের উপর আছে, নিয়ে নে। প্রতিদিন আসার সময় সাদের জন্য আমাকে চকলেট আনতে হয়, না হলে রাগ করবে, কথা বলবে না। না শোনা ভাইয়া, এই বলে আমি চকলেট নিয়ে নিলাম। ভাইয়া মা খাবার খেতে রাখছে, জলদি আয়। চল যাচ্ছি। আমি নিচে চলে আসলাম। খাবার খেয়ে রুমে চলে এসে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে দেখি আমাকে সাদিয়া ডাকছে। এই ভাইয়া ওঠ, জলদি করে ওঠ। তারপর আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রুমে বসে আছি, তখন মা আসলো। আব্বু উঠেছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন মা? কেন তুই ভুলে গিয়েছিস? আজ ফারিয়াদের বাসায় যাব, জলদি করে রেডি হয়ে নে। কিছুক্ষণ পর আমি রেডি হয়ে নিচে আসলাম। দেখি সবাই বসে আছে। আমি আসতে মা আমাকে বললো, বা আমার বাবুটাকে আজ একেবারে নায়ক নায়ক লাগছে। মা আমার ভাইয়া কি নায়কের থেকে কম নাকি? এই তোমরা চুপ করবা, দেখতে পাচ্ছ না আমার আব্বুটা কত লজ্জা পেয়েছে? মা তোমরা কখন যাবা? তাড়াতাড়ি চলো। ভাইয়া তোর তর্স হয়েছে না নাকি ভাবিকে দেখার জন্য? সাদিয়া অনেক হয়েছে, এবার সবাই চলো। সবাই মিলে এসে গাড়ি করে রওনা দিল ফারিয়াদের বাসার উদ্দেশ্যে। গাড়ি চলছে, কিছুক্ষণ পর ফারিয়াদের বাসার সামনে এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে এলো সবাই। নীল দেখলো যে ফারিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এদিকে ফারিয়া নীল ও তার পরিবারকে দেখে দৌড়ে নিচে এসে দরজা খুলে দিল। তারপর সবাই মিলে বাসার ভিতরে গেল। এদিকে ফারিয়ার বাবা বসেছিল সোফায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন আছেন বিআই সাহেব? ভালো আছি, আপনি কেমন আছেন? এভাবে সবাই কুশল বিনিময় সেরে নেয়। এদিকে ফারিয়া পলক্ষীন দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। এখানে ফারিয়ার বাবাকে বাবা বলে উদ্দেশ্য করা হবে। কি রে মা, এভাবে তাকিয়ে আছিস কেন? বাবা তোমরা কি আগে থেকেই সবাইকে চিনো? হ্যাঁ চিনি তো, উনি হলেন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, আশরাফ আহমেদ। মানে তোর হবু
শ্বশুর আর নীলের বাবা। উনি হলেন ওনার স্ত্রী ও নীলের মা, আর এটা হলো নীলের একমাত্র ছোট বোন। নীল হলো একজন সিআইডি সিক্রেট অফিসার, এসিপি নীল আহমেদ নিলয়। সেটা তো আমি জানি, কিন্তু নীল সিআইডি অফিসার তা তো আমাকে বলেনি। কি করে বলবো, ভেবেছিলাম একবারে বিয়ের পরে বলবো, কিন্তু তুমি তো জেনে গেলে। ওকে বাবা, তোমরা গল্প করো, আমি একটু আসি। এই বলে ফারিয়া নীলের হাত ধরে টেনে নিয়ে চলে গেল তার রুমে। এদিকে এদের কাণ্ড দেখে সবাই মুচকি মুচকি হাসছে। আপনারা হয়তো ভাবছেন ফারিয়ার বাবা এদেরকে কি করেছিল, তাহলে বলি, ফারিয়ার বাবা হলো সেই সিআইডি আঙ্কেল। এদিকে ফারিয়া নীলকে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল, খাটের উপর ছুঁড়ে ফেলে দিল নীলকে। নীলের বুকের উপর চড়ে বসলো ফারিয়া। কুত্তা বিলাই টিকটিকি তেলাপোকা ব্যাগটা খবিস, তুই আমাকে বলিসনি কেন তুই সিআইডি অফিসার? বল কেন বলিসনি? এমনি তো কেউ জানে না, ভেবেছিলাম তোমাকে বিয়ের পর জানাবো, তাই বলিনি। এমনিতে আমি সিআইডি অফিসার, বাবা মা সবাই জানে, কিন্তু এখনো কিছু বাকি আছে, সেটা তোমার আব্বু ছাড়া কেউ জানে না। কেন জানো না? আর কি জানার বাকি আছে বলো? এখন আর বলবো না, একেবারেই বিয়ের পর বলবো, যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখন জানতে পারবে। ঠিক আছে আমার সোনা পাখি? ওকে জান, তাহলে বিয়ের পর বলবো কেমন? এই বলে আমার ঠোঁট দখল করে নিল ফারিয়া। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল, দম আটকিয়ে মারা যেতাম। এ বলে আমার মুখ তার হাত দিয়ে চেপে হলো। এই কথা আর বলবে না, বুঝলে? তুমি মরে গেলে আমি কি বেঁচে থাকবো? এ পাগলি, কান্না করছো কেন গো? এই কান্না করতে মনে করছি, কিন্তু কোনো মাথায় কান্না থামছে না, তাই বললাম এই আলুর বস্তা আমার উপর থেকে ওঠ। এই তো কাজ হয়েছে। কি? আমি আলুর বস্তা? দেখলে তো তোমার কান্না বন্ধ হয়ে গেছে। এই কথা বলতে ফারিয়া ফিক করে হেসে দিল। দেখো হয়েছে, নিচে চলো এবার। এই বাবু থাকো না, আর একটু আদর করি। না নিচে চলো। তারপর দুজন মিলে নিচে চলে এলাম। এদিকে নীলের মা বাবা ও ফারিয়ার বাবা বিয়ের দিন তারিখ ঠিক করছে। ঠিক তখনই নীল ও ফারিয়া চলে আসলো। একটা কথা বলতে বলে গেছি, ফারিয়ার মা ফারিয়া যখন 2 বছর তখন মারা গেছে। আঙ্কেল আপনাকে একটা কথা বলতে চাই। বাবা বলো, কি বলবে? চট্টগ্রামের মিশনটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো, তাই বলছি এই মিশনটা পুরো কমপ্লিট করে আমি বিয়ে করব। বিয়ের পর করলেও তো হয়। না আঙ্কেল, বিয়েতে ঝামেলা হতে পারে, এই জন্য। ওকে, তুমি যখন ভালো বুঝবে তখন করো। আরেকটা কথা আঙ্কেল, এই মিশনটা আমি একলা করতে চাই, কোনো সিআইডি অফিসারের মধ্যে ইনভলভ হবে না। এসব কি বলছিস তুই? একলা মিশনটা কমপ্লিট করতে পারবি? হ্যাঁ আব্বু, পারবো। বেশ ঠিক আছে, তুমি তোমার মতো মিশনটা কমপ্লিট করো। নীল আমার সাথে এসো তো। রুমে আসার পর, এই চাকরি তোমার করতে হবে না, তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? এই কথা বলে ফারিয়া নীলকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো। দূর পাগলি, আমার কিছু হবে না, কান্না বন্ধ কর তো। না তুমি বলো, আর চাকরি করবে না? বেশ ঠিক আছে, বিয়ের পর আর চাকরি করব না। এবার তো কান্না বন্ধ করো। এবার আর কিছু না বলে আমাকে খাটে ফেলে দিল আর ঠোঁট এক করে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলে কেন? আর একটু দাও। এত মিষ্টি খেলে পেট খারাপ করবে, বুঝলে আমার বাবুটা? এভাবে কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। রাত্রে ডিনার করে নীলরা বাসায় চলে এলো। অন্যদিকে ওদের কোনো খোঁজ পেলি? না এমপি সাহেব, চট্টগ্রামে রাজু লোক পাঠিয়েছে, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই দেখ, জলদি জলদি খুঁজলে বস, আমাকে বহুত চাপ দিচ্ছে। কি বলছেন এমপি সাহেব? আপনারও বস আছে? কে আপনার বস? হ্যাঁ আছে। সে তোকে না চিনলে হবে, এইসব বাদ দিয়ে খুঁজলে কে চট্টগ্রাম হামলা করেছিল। ওকে এমপি সাহেব, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। আপনার হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে বলি। এখানে টাকার এমপি ও ঢাকা ভার্সিটির সভাপতি উপরের উক্ত কথাগুলো বলেছিল। এরা এখনো জানতে পারেনি যে কে চট্টগ্রামের ভার্সিটির প্রিন্সিপাল, চেয়ারম্যান ও এমপির ছেলে মাহিমকে কে বা কারা মেরেছে। কি রে রাজু, ওদের খোঁজ পেলি? পুরো খোঁজ পাইনি, কিছু কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছিস বল? ওখানে নাকি সিআইডির অফিসার এসব করেছে। এর বেশি কিছু জানতে পারিনি, তবে জানার চেষ্টা করছি। জলদি খোঁজ লাগা। এদিকে পরের দিন সকালে নীল রেডি হয়ে ভার্সিটি চলে গেল। ফারিয়া এসেছে। নীল আর ফারিয়া গাছতলায় বসে গল্প করছিল। তখন নীল দেখলো একটা কালো গাড়ি প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে থামলো।
ফারিয়া তুমি বসো, আমি একটু আসছি। কোথায় যাবে? একটু যাবো আর আসবো, এই বলে আমি চলে গেলাম। নীল ভার্সিটির পেছন দিয়ে প্রিন্সিপালের রুমে জানলা দিয়ে দেখতে লাগলো ভার্সিটির সভাপতি প্রিন্সিপালকে হুমকি দিচ্ছে। নীল পুরো ঘটনা ভালোভাবে দেখলো আর মোবাইলে রেকর্ড করে নিল। কিছুক্ষণ পর প্রিন্সিপালের রুমের সামনে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার সত্যি করে বলবেন সভাপতি স্যার আপনাকে কি বলেছিল? তুমি এসব জেনে কি করবে, আর তুমি জানলে কি করে সভাপতি আমার রুমে এসেছিল? স্যার আমি সব জানি, আপনি বলবেন কিনা বলেন। শুধু তোমাকেই বলছি, এই কথা যেন আর কেউ না জানে। জানলে তোমাকে আর আমাকে দুজনকে মেরে ফেলবে। শোনো, এই ভার্সিটির রাজুকে চেনো? হ্যাঁ স্যার চিনি। রাজুও এখানকার সভাপতি। আমাকে প্রায় হুমকি দিয়ে যায় যে ওদের সাথে কাজ করতে হবে। কি কাজ? বলছি শোনো, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন থেকে ওদের কাজের সম্পর্কে জেনে গিয়েছিলাম, কিন্তু পুলিশকে কিছু বলতে পারিনি, কেননা পুলিশ ওদের সাথে হাত মিলিয়েছে। আর কোনো বড় অফিসারকে যদি বলতে চাই তাহলে ওরা বলে আমার ফ্যামিলিকে বিপদের মুখে পড়তে হবে। তাহলে কি করব বলো? আর ওদের কাজগুলো হলো ড্রাগস, হিরোইন, ইয়াবা, গাঁজা পাচার করা, এসব খারাপ কাজগুলো। এজন্য সাথে ওদের সাথে আমি আজও হাত মেলাইনি। এজন্য আমাকে প্রায় বলে যায় যে ওদের সাথে কাজ করতে না হলে আমার ক্ষতি করে ফেলবে, কিন্তু আমি রাজি হই না। এমনকি আমাকে টাকাও অফার করেছে। আজ বলে গেছে আমি যদি এই 1 উইকের মধ্যে ওদের সাথে হাত না মেলাই তাহলে আমাকে মরতে হবে ও আমার পরিবারকেও মরতে হবে। বুঝলে? এসব কথা কাউকে বলো না প্লিজ, তোমাকে বিশ্বাস করে বললাম। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি একজন সিআইডি অফিসার, আমি ওদের শেষ করব বলে এসেছি এই ভার্সিটিতে। এই কথা শুনে প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। স্যার আপনি? কি বলছেন স্যার? বসুন আপনি, আমি আপনার ছেলের মতো, আমাকে তুমি করে বলেন তাহলে আমি খুশি হব। ওকে বাবা, যা করবা করিও, আমি তোমার সাথে আছি। তবে একটু সাবধানে থেকো, শুনেছি এখানকার এমবিও জড়িত আছে এদের মধ্যে। থ্যাংক ইউ স্যার আমাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ কিসের জন্য? তুমি তো ভালোর জন্যই করছো। তাহলে আসি স্যার, ভালো থাকবেন। ওকে বাবা, তুমিও ভালো থেকো। নীল প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে দেখলো ফারিয়া এখন ওইখানেই বসে আছে। তারপর নীল ফারিয়ার কাছে গেল। এই পাগলি এখনো বসে আছো, ক্লাসে যাওনি? তুমিই তো বললে যে কিছুক্ষণ পর চলে আসবে, তবে তো দেরি হলো কেন? প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলছিলাম তার জন্য। বেশ, ঠিক আছে, এবার বসো, আজ ক্লাস করব না। নীল বসতেই ফারিয়া নীলের কাঁধে মাথা রেখে গল্প করতে লাগলো। এভাবে সময়টা পার হয়ে গেল। ভার্সিটি ছুটি হওয়ার পর নীল ও ফারিয়া নিজ নিজ বাসায় চলে গেল। নীল বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই সাদিয়া দরজা খুলে দিল। ভাইয়া তুই কি আজও? তুই কি করে বুঝে যাস বলতো? বুঝি, তুই কেন বলবো? মা, মা, ও মা। এইভাবে গরুর মতন চেঁচাচ্ছিস কেন? মা, ভাইয়া আজকেও ভাবির সাথে ঘুরতে গিয়েছিল। না মা, ঘুরতে যায়নি, ভার্সিটিতে একটু বসেছিলাম, রুমে চলে গেলাম। তুইও না দিলি তো লজ্জায় ফেলে। যা, ওকে ডেকে নিয়ে খাবার খাবে। চলে যাচ্ছি। তারপর আমি নিচে চলে গেলাম। আবার টেবিলে বসে খাবার খেতে খেতে আব্বু বলল, নীল তুই একটু ভেবে দেখ একা কিভাবে মিশন কমপ্লিট করবি। আব্বু আমি সবটা ভেবেই বলছি। আছে জয়, সুমন, এদেরকে কি সাথে নিবি না? না মা, এই মিশনটা আমি একা ভেবেচিন্তে করতে চাই, এজন্য কোনো সিআইডি অফিসারের সাথে থাকবে না। তোমার যেটা ভালো মনে হবে সেটা করো, কোনো ঝামেলা যেন না হয়, আর নিজের খেয়াল রাখবে। আব্বু, আম্মু। নীল খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল। দেখলো যে ওর 3 বন্ধু কনফারেন্সের কল করেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে, দোস্ত তুই নাকি আধুরা মিশনটা একলা কমপ্লিট করতে চাস? হ্যাঁ দোস্ত, ঠিক শুনেছিস। দোস্ত তোর কিছু হয়ে গেলে আমরা কি করে থাকবো বল, একটু ভেবে চিন্তে দেখ। আমার কিছু হবে না রে, আমি সব কিছু ভেবে নিয়েছি। ওকে ঠিক আছে, বিকেলে মাঠে আয়। এই বলে কল কেটে দিল। বিকালবেলায় নীল মাঠে, ওরা 3 জন বসে আছে। নীল যেতেই 3 জন জড়িয়ে ধরল ওকে। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সবাই বাসায় চলে গেল। নীল ফ্রেশ হয়ে কাকে যেন কল দিল ওপাশ থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, তুমি সবাইকে আজ রাতের মধ্যেই ডিউটিতে থাকতে বলো, রাতে মিশন আছে। ওকে স্যার, আমরা সবসময় রেডি হয়ে আছি। এই বলে ফোন কেটে দিল। রাতে খাবার খেয়ে নীল সবার থেকে বিদায় নিয়ে নিল।
আব্বু আম্মু দোয়া করো যেন মিশনটা ভালোভাবে কমপ্লিট করতে পারি। বাবারে, আমাদের দোয়া সব সময় তোর সাথেই আছে। আব্বু আম্মু। ভাইয়া ভালোভাবে মিশন কমপ্লিট করে ফিরে আসিস। সবাই ভালো থেকো, আমি এখন আসি। নীল বেরিয়ে পড়লো বাসা থেকে বের হতেই নীলের সামনে একটা কালো গাড়ি এসে থামলো। নীল গাড়িতে বসলো, উঠে বসতেই গাড়িটি যেতে লাগলো। কিছুক্ষণ পর গাড়িটি একটা পুরাতন বাসার সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে যেতেই লাগলো নীল এমনভাবে যাচ্ছে যে এর সব চেনা। সিয়াম, শালা বান্দরটা কোথায়? টর্চার রুমে রাখা হয়েছে। ওকে চলো। কিরে তোর কি খবর? হ্যাঁ জানি, তুই হলো সভাপতির চামচা। তোর এত বড় সাহস আমাকে চামচা বলিস? এখান থেকে একবার দেখবো তোকে। তুই এখান থেকে সারা পেলে তো বলবি, আগে দেখ তোর সাথে কি হয়। মানে কি? আর আমাকে তুলে নিয়েছিস কেন? তাহলে আমি যা বলবো তার সঠিক উত্তর দিবি। আমি কিছু জানি না। ভালোই ভালোই বলছি বল। এই বলে রাজুর পাশে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে ইশারা দিতেই 3rd ডিগ্রি টর্চার করতে লাগলো। কিরে বলবি না? আর একটু দেবো? না আমি কিছু বলবো না, মরলে মরবো। বেশ ঠিক আছে, তুই কতক্ষণ না বলে থাকতে পারিস তাই দেখি। সিএম আমার ফেভারিট বক্সটা নিয়ে আয়। ওকে বস, নিয়ে আসছি। সিএম বক্সটা এনে নীলকে দিল। নীল বক্সটা খুললো। বক্সটার মধ্যে রয়েছে একটা চাপট, হাতুড়ি, চাইনিজ কুড়াল, একটা ড্রিল মেশিন, চাকু বিভিন্ন ধরনের, আরো অনেক কিছু। এইসব দেখে রাজু থরথর করে কাঁপছে। নীল রাজুকে কিছু বলতে না দিয়ে রাজুর 2 হাতের আঙ্গুলগুলো চাপ দিয়ে কেটে ফেললো। রাজু চিৎকার করে বলছে, বলে স্মাগলিং এর সাথে কে কে জড়িয়ে আছে? না আমি কিছু বলবো না, পারলে আমাকে মেরে ফেল। নীল কিছু বলল না। ড্রিল মেশিন দিয়ে হাতের মধ্যে ফুটো করতে লাগলো আর চাকুগুলো দিয়ে তার হাতে পায়ের মধ্যে এফোর ওফোর করে কেটে দিল। হাত পা দুটোকে আলাদা করে দিল আর কাটা জায়গাগুলো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল আর সাথে লবণও ছিটিয়ে দিল। এসব সহ্য করতে না পেরে এক গগন কাঁপানো চিৎকার দিয়ে রাজু অজ্ঞান হয়ে গেল। সিয়াম, গরম পানিটা নিয়ে আয় আর ওর মুখের মধ্যে মার। সিএম গরম পানি নিয়ে এসে রাজুর মুখের উপর ঠেলে দিল। গরম পানির জন্য আগুনের মতো ফুটছে টকবক টকবক করে। এই পানি পড়তে রাজুর জ্ঞান ফিরল। প্লিজ আমাকে আর কষ্ট দিও না, আমি বলছি। এজন্য প্রথমে বললাম সব বলে দে, তাহলে তো কষ্ট পেতে না। এবার শুরু কর। আমি ভার্সিটির সভাপতির সাথে থাকি, আর সভাপতির ওপরে আছে এখানকার এমপি। কিন্তু এমপিরও বস আছে, কিন্তু কে সেটা জানি না। আর কি জানিস বল? আমি আর কিচ্ছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি এই পথ থেকে সরে যাব, আমি এই দেশ ছেড়ে চলে যাব, আর খারাপ কাজ করব না। তাহলে এতদিনে বুঝলি তোর জন্য যেটা পুরস্কার দিতে হয়? কি পুরস্কার ভাই? প্লিজ আমাকে ছেড়ে দিন। এই নে তোর সেরা পুরস্কার, আর কষ্ট সহ্য করতে হবে না। এই বলে রাজুর কপালে দুটো গুলি করলো। পড়ে রইল রাজুর নিথর দেহ। সিয়াম, তোকে বলছিলাম যে এমপি ফলো করছিলি। হ্যাঁ ভাই, এমপির পিছনে আমাদের 2টা ছেলে ছিল। তারা বলেছে যে এখানে কফি শপে বসে কোনো একটা ডিলের ব্যাপারে কথা বলছিল। এটাও জানতে পেরেছি যে মেয়র ওদের সাথে জড়িত আছে, আর মেয়র হলো ওদের বস। কালকে সভাপতি এমপি ও মেয়রকে গোডাউনে নিয়ে আসবে। সিয়ামকে কিছু না বলতে দিয়ে আমি গোডাউন থেকে বেরিয়ে আসলাম আর একটা গাড়ি করে বাসা চলে আসলাম। বাসায় ঢুকে আমার রুমে চলে গেলাম। তারপর ফারির সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। আপনারা তো ভাবছেন এটা আবার কার বাসা? হ্যাঁ, এটা আমার বাসা, কিন্তু সিয়াম ছাড়া কেউ জানে না। পরের দিন সকালে ফ্রেশ হয়ে একটু রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। এভাবেই সময়টা পার হয়ে গেল। রাত হতেই আমি গোডাউনে চলে গেলাম আর দেখলাম যে 3 জনকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এরা 3 জন আর কেউ নয়, এরা হলো সভাপতি, এমপি ও মেয়র। আমি ওদের উদ্দেশ্য করে বললাম, কিরে শেষ পর্যন্ত তোরা ধরা পড়ে গেলি? কিরে তুই, তোর এত বড় সাহস আমাদের তুলে এনেছিস? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? কিন্তু তোরা আমাকে ভুলে গিয়ে বহু বড় মিস্টেক করে ফেলেছিস। কে বে তুই? এত ভনিতা না করে তাড়াতাড়ি বল। তাহলে শোন, আমি হলাম রোয়ান। এই নাম শুনে সবাই যেন থরথর করে কাঁপতে লাগলো। সভাপতি তো প্যান্টেই সেরে ফেলেছে। ঠিক তখনই চারদিক থেকে গুলি আসতে লাগলো। বস, পজিশন টু অ্যাটাক। এই বলতে সবাই ফায়ার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে চারদিকে নিঃস্বার্থ কেউ পারবে না, শুধুমাত্র এরা 3 জন ছিল। আমি সিয়াম আমাকে বললাম এদেরকে তোকে নিয়ে থানায় পাঠিয়ে দিই, আর তার সাথে এই ফাইলগুলো পাঠিয়ে দিস। ওকে বস। কে সিয়াম, তোকে আমি বলেছি না আমাকে কোনো সময় বস বলবি না? ওকে ভাই, আর বলবো না।
তারপরের দিন সকালে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই সাদি এসে দরজা খুলে দিল। তোমাকে দেখে জড়িত হলো। ভাইয়া তুই এসেছিস? আব্বু আম্মু ভাইয়া চলে এসেছে, তোমার তাড়াতাড়ি নিচে আসো। মা আমাকে দেখে দৌড়ে এসে জড়িত হলো আর বলতে লাগলো, বাবা তুই ঠিক আছিস তো? এই বলে আমার কপালে একটা চুমু রেখে দিল। তারপর আব্বু এসেও জড়িত হলো। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, এবং ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সবাই এসো, খাবার খেয়ে নিবে। আর নীল তুই ফ্রেশ হয়ে আয়, তারপর খাবার খাবি। আমি ফিরে এসে খাবার টেবিলে বসে পড়লাম। মা আমাকে খাবার খেতে হবে মা বলে উঠলো, নীল এই শুক্রবার তোমার বিয়ে ঠিক করা হয়েছে আর 5 দিন বাকি আছে, তাই বলছি আজ থেকে শপিং করা চালু করে দাও। ওকে আম্মু, আজ বিকালে যাবো শপিং করতে। খাবার খেয়ে দিয়ে আমি রুমে চলে আসলাম। তারপর ফারিকে কল করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? খাবার খেয়ে বসে আছি, তুমি? আমিও খাবার খেয়ে শুয়ে আছি। বলছি আজ বিকালে শপিং করতে যাবো, রেডি হয়ে থেকো। এভাবেই কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। বিকেলে আমি, সাদিয়া, আব্বু আম্মু শপিং মলে চলে আসলাম। এদিকে ফারিও চলে এসেছে। তারপর সবাই মিলে শপিং করতে লাগলো। শপিং শেষ করতে করতে রাত হয়ে গেল। তাই সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করে ফারিকে বাসার সামনে নামে দিয়ে আমরাও বাসায় চলে আসলাম। এভাবেই 4 দিন কেটে গেল। আজ আমার বিয়েটাও ভালোভাবেই সম্পূর্ণ হলো। আমার 3 বন্ধু ও আমি সাদে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সাদি এসে বলল, ভাইয়া 1টা বেজে গেছে, ভাবি রুমে বসে আছি, তুই তাড়াতাড়ি যা। ওকে যাচ্ছে, তুই চল। কি রে মামা, বিড়ালটা ভালো করে মারিস। তারপর ওরা 3 জন মিলে আমাকে বাসর ঘরে ঢুকিয়ে দিল আর বাইরে থেকে দরজা লক করে দিল। আমি ঘরে ঢুকতেই ফারিয়া খাট থেকে নেমে এসে আমাকে সালাম করবে। তখন আমি ফারিয়াকে আটকে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করবে না, বুঝলে? গো, বুঝতে পেরেছি। চলো 2 জনে 2 রাকাত নফল নামাজ পড়ে নি। হ্যাঁ চলো। তারপর আর কি নামাজ পড়ে এসে খাটে বসতেই ফারিয়া এসে আমার উপর ঝাঁপে পড়লো আর ফিসফিস করে বলল, এই তোমার মতো না, আমার একটা বাবু চাই। না, আমার তোমার মতন একটা রাজকন্যা চাই। না, তোমার মতো আমার একটা বাবু চাই। বেশ, ঠিক আছে, আল্লাহ যেটা দেবে সেটাই খুশি। তাহলে চলো তোমার বাবনের মিশনটা শুরু করে তারপর আর কি যা হয় তাই। আমি ভাই এখন বিয়ে করিনি, বলতে পারবো না। যদি জানতে চান তাহলে বিয়ে করে ফেলেন। আমি মনে করেছিলাম যে আঙ্কেল হয়তো আব্বু আম্মু ফারিকে সবটা বলে দিয়েছে, কিন্তু না, কিছুই বলেনি। আর অজানা সত্য, যা জানাচ্ছে না জানাই ভালো।